ভিলান ইনভেস্টিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা ভারতীয় শেয়ার বাজার নিয়ে, বিশেষ করে একটা নির্দিষ্ট দিনের ঘটনা। মানে বাজারটা তো বেশ কয়েক সপ্তাহ, প্রায় 6 সপ্তাহ ধরে একটু ঝিমিয়েই ছিল বলা যায়। কিন্তু 18ই আগস্ট 2025-এ দেখলাম হঠাৎ করেই যেন একটা বড়সড় উত্থান। কি হয়েছিল সেদিন একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। দীর্ঘ সময় পর বিনিয়োগকারীদের মধ্যে একটা বেশ ইতিবাচক মনোভাব দেখা গেল, মানে যাকে বলে সেন্টিমেন্ট শিফট। দেখুন, বিএসই সেন্সেক্স সেদিন প্রায় 0.84% আর এনএসসি নিফটি 50 তো পুরো 1.00% বেড়ে গেল। শেষ 2 মাসে একদিনে এত বড় বৃদ্ধি কিন্তু দেখা যায়নি। 1%। নিফটির জন্য এটা তো বেশ বড়সড় ব্যাপার। তো আজকের এই আলোচনায় আমরা তাহলে এর কারণগুলোই খুঁড়ে দেখব, তাই তো? একদম। এই উত্থানের পেছনের মূল কারণগুলো কি, আর এর প্রভাব ঠিক কোন কোন জায়গায় পড়ছে, সেটাই বোঝার চেষ্টা করব আমরা। ভিলান ইনভেস্টিং সবসময় চেষ্টা করে তথ্যের গভীরে যেতে। দারুণ, তাহলে চলুন শুরু করা যাক। শোনা যাচ্ছে মূলত দুটো বড় খবর এই উত্থানের পেছনে কাজ করেছে, নাকি আরও কিছু ছিল? হ্যাঁ, প্রধানত দুটো বড় ঘোষণা বা ঘটনা বাজারকে এতটা ঠেলে তুলেছে বলা যায়। প্রথমটা অবশ্যই প্রধানমন্ত্রী মোদির স্বাধীনতা দিবসের ভাষণ। উনি সেখানে জিএসটি 2.0 সংস্কারের একটা ইঙ্গিত দিয়েছেন। প্রস্তাবটা হলো বেশিরভাগ জিনিসের উপর এখন থেকে দুটো প্রধান স্ল্যাব থাকবে, হয় 5% নয়তো 18%। দুটো স্ল্যাব, 5% আর 18%। এটা বাজারে এতখানি প্রভাব ফেলল কেন? মানে এর তাৎপর্যটা ঠিক কি? তাৎপর্যটা বেশ গভীর। অর্থনীতিবিদরা মনে করছেন দুটো স্ল্যাবে জিএসটি এলে অনেক জিনিসের দাম কমতে পারে, বিশেষ করে যেগুলো এখন উঁচু স্ল্যাবে আছে। এতে সাধারণ মানুষের হাতে খরচ করার মতো বেশি টাকা থাকবে, অথবা জিনিস সস্তা হওয়ায় কেনার প্রবণতা বাড়বে, মানে কনজাম্পশন ডিমান্ড বাড়বে। হিসেব বলছে এর ফলে অর্থনীতিতে প্রায় 2.4 লাখ কোটি টাকার একটা বাড়তি চাহিদা তৈরি হতে পারে। 2.4 লাখ কোটি? এটা তো বিশাল অঙ্ক। জিডিপিতে এর প্রভাব কেমন হতে পারে? হ্যাঁ, অঙ্কটা সত্যিই বড়। আন্দাজ করা হচ্ছে এর ফলে দেশের জিডিপি বৃদ্ধিতে প্রায় 50 থেকে 70 বেসিস পয়েন্ট, মানে ধরুন 0.5% থেকে 0.7% পর্যন্ত যোগ হতে পারে। এটা কিন্তু অর্থনীতির জন্য একটা বিরাট বুস্ট। বুঝলাম। দারুণ খবর অর্থনীতির জন্য। আচ্ছা, এবার দ্বিতীয় কারণটার দিকে আসি। ওটাও নাকি বেশ গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, দ্বিতীয় বড় খবরটা এলো আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা S&P গ্লোবাল রেটিংসের তরফ থেকে। তারা প্রায় 18 বছর পর ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং আপগ্রেড করেছে। BBB মাইনাস থেকে বাড়িয়ে BBB করেছে। 18 বছর পর বিবিবি রেটিং, এর মানেটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঠিক কি দাঁড়ালো? দেখুন, বিবিবি রেটিংটা হচ্ছে ইনভেস্টমেন্ট গ্রেডের মধ্যে একটা ভালো স্তর। সহজ কথায় এর মানে হলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ভারতের ঋণ শোধ করার ক্ষমতা নিয়ে ভরসা বাড়ল। দেশ হিসেবে ভারতের অর্থনৈতিক এবং আর্থিক ভিত্তি যে মজবুত হচ্ছে, এটা তারই একটা স্বীকৃতি। আর এর ফলে কি শুধু দেশের রেটিংই বাড়ল, নাকি 7টা ব্যাংক, যেমন ধরুন SBI, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, এদের রেটিংও আপগ্রেড হয়েছে। এমনকি বাজাজ ফাইন্যান্সের মতো বড় NBFC রেটিংও বেড়েছে। এটা বিদেশে বিনিয়োগ আকর্ষণ করার জন্য খুবই পজিটিভ একটা দিক। আচ্ছা, তাহলে এই দুটো বড় খবর, জিএসটি 2.0-র আশা আর S&Pর রেটিং আপগ্রেড, এই দুটো মিলেই বাজারকে ঠেলে তুলল। একদম। এই দুটো খবর বিনিয়োগকারীদের মধ্যে একটা নতুন আশা তৈরি করেছে। কিন্তু সব শেয়ার বা সব সেক্টর নিশ্চয়ই একভাবে বাড়েনি, যেমনটা হয় আর কি। না, একেবারেই না। একটা স্পষ্ট সেক্টরাল রোটেশন দেখা গেছে। মানে বিনিয়োগকারীরা কিছু সেক্টর থেকে টাকা সরিয়ে অন্য সেক্টরে বিনিয়োগ করেছেন। সবচেয়ে বেশি লাভবান হয়েছে কনজাম্পশন সম্পর্কিত সেক্টরগুলো, মানে যেসব কোম্পানি মানুষের দৈনন্দিন বা বিলাসাবহুল কেনাকাটার সাথে যুক্ত। যেমন কোন সেক্টরটা সবচেয়ে বেশি এগিয়েছে? যেমন ধরুন অটোমোবাইল সেক্টর। নিফটি অটো সূচক তো একদিনে 4%-এরও বেশি বেড়েছে। এটা গত 10 মাসে একদিনে সবচেয়ে বড় বৃদ্ধি অটো সেক্টরের জন্য। 4% বেশি? কারণটা কি? ওই জিএসটি কমার প্রত্যাশা? হ্যাঁ, মূলত সেটাই।
বিশেষ করে ছোট গাড়ির ওপর জিএসটি যদি 28% থেকে কমে 18% হয় তাহলে তো দাম অনেকটা কমবে। আর সেই আশাতেই দেখুন মারুতি সুজুকির শেয়ার প্রায় 9%, মানে ঠিক বললে 8.92% বেড়ে গেছে। ভাবা যায়? প্রায় 9%, সত্যি অবিশ্বাস্য। মারুতি তো তাহলে সবচেয়ে বড় লাভবান হতে পারে। মনে করা হচ্ছে সেটাই, কারণ ছোট গাড়ির বাজারে মারুতির দখল সবচেয়ে বেশি। একই কারণে হিরো মোটোকর্পের শেয়ারও প্রায় 6%, 5.99% বেড়েছে। বাজাজ অটোও ভালো করেছে। শুধু অটো নয়, এফএমসিজি সেক্টরে নেসলে ইন্ডিয়া দেখুন প্রায় 5.23% বেড়েছে। আর ফিন্যান্সিয়াল সেক্টরে বাজাজ ফাইন্যান্স প্রায় 5.06%। এগুলো সবই ওই কনজাম্পশন থিমের জোর বাড়ার ইঙ্গিত দিচ্ছে। তার মানে বাজার মূলত কনজাম্পশন স্টকের দিকে ঝুঁকেছে। কিন্তু এর উল্টোটিকে কারা ছিল? কোন সেক্টরগুলো পিছিয়ে পড়ল? পিছিয়ে পড়ার তালিকায় মূলত আইটি আর মিডিয়া সেক্টর। এদের শেয়ার তেমন বাড়েনি সেদিন। আবার দেখুন, আইটিসির মতো বড় কোম্পানির শেয়ার প্রায় 1.5% কমেছে, -1.49%। ও আচ্ছা, আইটিসি কমলো কেন? ওটা তো কনজাম্পশনের মধ্যেই পড়ে কিছুটা। হ্যাঁ, কিন্তু আইটিসির ক্ষেত্রে একটা অন্য আশঙ্কা কাজ করেছে। মনে করা হচ্ছে নতুন জিএসটি কাঠামোতে সিগারেট বা তামাকজাত পণ্যের ওপর সাইন ট্যাক্স বসতে পারে বা বাড়তে পারে। সেই আশঙ্কায় শেয়ারটা একটু পড়েছে। বুঝলাম। তাহলে একদিকে যেমন বড় লাভের আশা, অন্যদিকে কিছু সেক্টর আবার চিন্তা। আচ্ছা, এই যে এত ভালো ভালো কথা হলো, এর মধ্যে কি কোনো ঝুঁকিও লুকিয়ে আছে? মানে এতটাও কি সরল ছবিটা? না, অবশ্যই ঝুঁকি আছে। বাস্তবটা তো এত সরল হয় না। একটা বড় ঝুঁকি হলো এই যে জিএসটি কমার এত কথা হচ্ছে, এর ফলে ক্রেতারা হয়তো বড় কেনাকাটাগুলো পিছিয়ে দিতে পারেন। ধরুন কেউ গাড়ি কিনবেন বা এসি কিনবেন ভাবছিলেন, তিনি হয়তো এখন ভাববেন, আরে কটা মাস দেখি না যদি দামটা সত্যি কমে। হ্যাঁ, এটা তো হতেই পারে। তাহলে তো কোম্পানিগুলোর এই কোয়ার্টারের বিক্রিতে প্রভাব পড়বে। ঠিক তাই। এই চলতি ত্রৈমাসিক মানে Q2 FY26-এ এই ধরনের দামি জিনিসের বিক্রি কিছুটা কমতে পারে। এটা একটা স্বল্পমেয়াদী ঝুঁকি। আর একটা জিনিস দেখুন টেকনিক্যাল দিক থেকে, নিফটি 50 সূচক দিনের মধ্যে একবার 25,000 ছুঁয়ে ফেলেছিল। এটা একটা সাইকোলজিক্যাল লেভেল। হ্যাঁ, 25,000 তো একটা বড় মাইলস্টোন। কিন্তু দিনের শেষে তার উপরে বন্ধ হতে পারেনি, নিচে নেমে এসেছে। এটা কি ইঙ্গিত দেয়? এটা কিছুটা প্রফিট বুকিংয়ের দিকে ইঙ্গিত করে। মানে যারা নিচের দিকে শেয়ার কিনেছিলেন তারা দাম বাড়তেই কিছুটা লাভ তুলে নিয়েছেন। এটা স্বাভাবিক। তাহলে টেকনিক্যালি কোন লেভেলটা এখন গুরুত্বপূর্ণ নিফটির জন্য? টেকনিক্যাল অ্যানালিস্টরা বলছেন নিফটির জন্য এখন 24,750 থেকে 24,800 এই জোনটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। এর নিচে গেলে হয়তো আরও কিছুটা কারেকশন আসতে পারে। তাহলে বিষয়টা বেশ ইন্টারেস্টিং। একদিকে মৌলিক কারণগুলো খুবই পজিটিভ, কিন্তু কিছু স্বল্পমেয়াদী ঝুঁকি আর টেকনিক্যাল দিকও মাথায় রাখতে হচ্ছে। উই লার্ন ইনভেস্টিংয়ে আমরা ঠিক এই দিকগুলোই তুলে ধরার চেষ্টা করি। একদম। তাহলে সব মিলিয়ে এই আলোচনার শেষে মূল নির্যাসটা কি দাঁড়ালো? বিনিয়োগকারীরা এখন কি করবেন? মূল কথাটা হলো জিএসটি 2.0 আশা আর S&P রেটিং আপগ্রেড, এই দুটো মিলে বাজারে একটা শক্তিশালী পজিটিভ হাওয়া বয়ে দিয়েছে, বিশেষ করে কনজাম্পশন থিমে স্টকগুলোর জন্য। কিন্তু একই সাথে স্বল্পমেয়াদী কিছু ঝুঁকিও আছে, যেমন কেনাকাটা পিছিয়ে যাওয়া বা ওপরের লেভেলে প্রফিট বুকিং। তাহলে বিনিয়োগকারীদের জন্য আপনার পরামর্শ কি হবে? পরামর্শ হলো কৌশলগতভাবে ভাবতে হবে। কনজাম্পশন থিম অবশ্যই আকর্ষণীয়, কিন্তু অন্ধভাবে ঝাঁপিয়ে পড়লে চলবে না। স্টক নির্দিষ্ট থাকাটা খুব জরুরি। মানে কোন কোম্পানির ব্যবসার ভিত্তি কতটা মজবুত, ম্যানেজমেন্ট কেমন, ভ্যালুয়েশন ঠিক আছে কিনা, এগুলো দেখতে হবে। আর অবশ্যই নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী বিনিয়োগ করতে হবে। রিস্ক ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আর ভবিষ্যতের দিকে তাকালে কোন বিষয়টার উপর নজর রাখা দরকার? একটা বড় প্রশ্ন যেটা আগামী দিনে পরিষ্কার হবে সেটা হলো এই যে জিএসটি পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, এটা কি সত্যি মানুষের খরচ করার অভ্যাসে এবং ধরনে খুব তাড়াতাড়ি কোনো পরিবর্তন আনবে, নাকি এর আসল প্রভাব দেখতে আমাদের আরও কয়েক মাস বা হয়তো আরও বেশি সময় অপেক্ষা করতে হবে? এই বিষয়টার উপর নজর রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলে ধরলেন।
বাজারের এই ধরনের জটিল বিষয়গুলো সহজ ভাষায় বিশ্লেষণ করার জন্য উই লার্ন ইনভেস্টিং আপনাদের সাথে আছে। আজকের এই গভীর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকার জন্য সকল শ্রোতাকেও ধন্যবাদ। আমরা আবার ফিরে আসব বাজারের নতুন বিশ্লেষণ নিয়ে।